বিশেষ সহকারী মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বক্তৃতার সময় ডক্টর ইউনুস মাহফুজকে মঞ্চে ডেকে নেন। তারপর তাকে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দেন। কিন্তু এ নিয়ে তৈরি হচ্ছে সমালোচনা, কেননা একাধিক পক্ষ নিজেদের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করছে। ছাত্র শিবির এর মধ্যে অন্যতম। তারা মাহফুজ আলমকে বাউল মাস্টারমাইন্ড বলে সমালোচনা করছে। মাস্টারমাইন্ড ধারণাটি মাহফুজ আলমের মাধ্যমেই এসেছে। আন্দোলনের সময় বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাও নাকি তার নাগাল পায়নি। মূল সমন্বয়কদের আটকে রেখে আওয়ামী লীগ যখন আন্দোলন থামাতে মরিয়া, তখনও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আড়ালে থেকেই মাহফুজ আলম সফলতার বিভিন্ন ছক কষেছেন। এর কারণেই তাকে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলা হয়ে থাকে। কেউ কেউ তাকে বলেন সমন্বয়কদের সমন্বয়ক। মাহফুজ আলম একটা সময় পড়াশোনা করেছেন মাদ্রাসায়, এরপর পা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই এত কিছু। মাহফুজ আলম মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। তিনি ঢাবির আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনেকের কাছে নতুন হলেও ছাত্র রাজনীতিতে তিনি পরিচিত মুখ। ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে তার পরিচিতি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র শক্তির নেতারা শুরু থেকেই ছিলেন। এই দলের অন্যতম নেতা আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা। মাহফুজ আলম প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়ার পরে। গণ অভ্যুত্থানের কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলা এবং গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা সহ আগামী বাংলাদেশের বিভিন্ন রূপরেখা তৈরির কথা জানান তিনি। ওই সাক্ষাৎকার আরও বেশি আলোচিত হয় তার বক্তব্য ভুলভাবে মিডিয়ায় আসায়। পরবর্তীতে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে। 24-এর বিপ্লবে মাহফুজ আলম অনেকভাবেই ভূমিকা রেখেছেন। বিশেষ করে কর্মসূচির নাম নির্ধারণে বৈচিত্র্য দেখিয়ে বেশ প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তিনি। ছাত্র জনতার এই আন্দোলন বিভিন্ন ধাপে এগিয়েছে। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনকে বাংলাদেশের সকল স্তরের মানুষ গ্রহণ করেছে। সাধারণত যে কোনো আন্দোলনে আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এই আন্দোলনে যুক্ত হয় সমন্বয়ক নামের নতুন শব্দ। এরপর থেকে যুক্ত হয় নতুন নতুন ধারণা, বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন কিংবা মার্চ ফর ঢাকা। এই ব্যতিক্রমী কর্মসূচিগুলি দেশের রাজনৈতিক অঙ্গন আগে দেখেনি। কর্মসূচিগুলোর পেছনে মাহফুজ আলম সক্রিয় ভূমিকা রেখেছেন। অতীতে অন্য অনেক রাজনৈতিক আন্দোলনে ডাক দিয়েছে, তবে বারবার গদবাঁধা শব্দ আর আন্দোলনকে সফল করার জন্য নতুনত্ব আনতে না পারাটাই ছিল তাদের ব্যর্থতা। মাহফুজ আলম সেই কাজটি ভালোভাবেই করেছেন। ডিবি হেফাজতে মূল সমন্বয়কদের বেশ কয়েকদিন আটকে রাখা হয়। পুরো দেশের আরো অসংখ্য সমন্বয়ককে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। এমনকি ইন্টারনেট বন্ধ রেখে মানুষকে বিচ্ছিন্ন রাখার চেষ্টাও হয়েছে। তবে কোনো কিছুই ছাত্র জনতার পিছু হাঁটেনি। আন্দোলনেও আসেনি কোনো স্থবিরতা। বিষয়টি অনেককে অবাক করেছে। আসলে এটি পরিকল্পিত আন্দোলনের সফল দৃষ্টান্ত, যেখানে মাহফুজ আলম পর্দার আড়ালের নায়ক। সামনে না আসলেও আন্দোলনে তিনি যে অবদান রেখেছেন সেটা এক কথায় কল্পনাতীত। মাহফুজ আলম সফল হয়েছেন, সফলতার সেই স্বাদ পেয়েছেন দেশবাসীরা, তাই তাকেও প্রাপ্য স্থানে বসানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজ আলম অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সচিব পদমর্যাদার বেতন, আনুষঙ্গিক সুবিধা সহ এই নিয়োগ দেওয়া হয়েছে। মাহফুজ আলম দেখিয়ে দিয়েছেন সঠিক পরিকল্পনা করে এগোলে সফলতা আসবেই, কিন্তু তিনি সফল হয়েও সমালোচিত।